আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি টাইমিয়ান গ্রুপের পক্ষ থেকে আমার নির্ধারিত অঞ্চল নিয়ে দাওয়াতি আলোচনা। তো এই পর্যায়ে আমি যে দেশের একটি সংগঠন নিয়ে আলোচনা করব, প্রথমত দেশটি হচ্ছে নাইজেরিয়া। বলতে গেলে নাইজেরিয়া হচ্ছে আফ্রিকার জনসংখ্যার দিক দিয়ে সবচেয়ে সংখ্যাগরিষ্ঠ বড় দেশ। এখানে প্রায় 22 কোটি মানুষ বসবাস করে এবং তার 50% মানুষ হচ্ছে মুসলিম, যারা হচ্ছে দেশের উত্তর অঞ্চলে বসবাস করে। এবং প্রায় 12টি রাজ্যে এই উত্তরাঞ্চলটি গঠিত এবং 40% মানুষ হচ্ছে খ্রিস্টান, যারা হচ্ছে দেশের দক্ষিণাঞ্চলে বসবাস করে, আর 10% হচ্ছে নৃতাত্ত্বিক যে জনগোষ্ঠীগুলো। তো প্রথমত আমরা ওই দেশের একটি সংগঠন নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে স্ট্রিট দাওয়া নাইজেরিয়া। তো স্ট্রিট দাওয়া নাইজেরিয়া হচ্ছে নাইজেরিয়ার যুবকদের কেন্দ্র করে একটি সংগঠন, যারা হচ্ছে চায় মূলত নাইজেরিয়ার প্রত্যেকটি মানুষ এবং পরিবারের কাছে ইসলামের সমান বার্তা কিভাবে পৌঁছে দেওয়া যায়। এই জন্য তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে এবং বিভিন্ন ধরনের প্রজেক্ট তারা বাস্তবায়ন করে থাকে। আমরা যদি তাদের সম্পর্কে বিস্তারিত জানতে চাই, তাহলে আমরা তাদের মিশনগুলো নিয়ে যখন আমরা আলোচনা করব, তখন আমরা বুঝতে পারবো। তাদের অন্যতম একটি মিশন হচ্ছে যে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, সেটা রাস্তায় হোক, মানুষের বাড়িতে হোক, যে কোনো স্থানে হোক, কিভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া যায়, এটা তাদের অন্যতম একটা লক্ষ্য। তার দ্বিতীয় লক্ষ্য হচ্ছে মানুষের মাঝে বোঝাপড়া হচ্ছে সৃষ্টি করা। যেহেতু নাইজেরিয়া হচ্ছে অর্ধেক মানুষ হচ্ছে যে অমুসলিম, তাদের মধ্যে একটি বোঝাপড়া সৃষ্টি হয় এবং আন্তধর্মীয় আলোচনা অধিকার তারা করে থাকে, যার ফলে মানুষ ইসলাম সম্পর্কে বিস্তারিত জানতে পারে এবং ইসলামের দিকে অনুপ্রাণিত হতে পারে। তৃতীয়ত তারা যে কাজটা করে সেটা হচ্ছে এমন একটি যুব সমাজ তারা প্রতিষ্ঠা করতে যায় যারা হচ্ছে সমাজের মধ্যে সুশৃঙ্খল আবহাওয়া তৈরি করতে পারবে। এবং চতুর্থ তারা যে কাজটি করে সেটা হচ্ছে যে সমস্ত মানুষ তাদের এই দাওয়াতের মাধ্যমে তাদের সাথে ইসলামের দিকে আকৃষ্ট হয়, তাদেরকে ওই সত্যের পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে তাদের অন্যতম লক্ষ্য। তো স্ট্রিট দাওয়া নাইজেরিয়া তাদের অন্যগুলো প্রজেক্টে নিয়ে তারা কাজ করে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্ট্রিট দাওয়া। তো স্ট্রিট দাওয়ার মধ্যে তারা যে কাজটা করা হচ্ছে, তারা সরাসরি রাস্তায় গিয়ে মানুষের সাথে কনভারসেশনে লিপ্ত এবং ইসলাম সম্পর্কে তাদের নেতিবাচক ইতিবাচক সব ধরনের কনভারসেশন তারা শোনার পরে তাদের নির্দিষ্ট দায়ীগণ তাদের বুদ্ধিভিত্তিক আলোচনার মাধ্যমে তারা এই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করে। এবং এমনিভাবে তারা প্রশ্নোত্তর একটা সেশন করে, যার মাধ্যমে যে কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে যে কোনো কৌতূহলপূর্ণ প্রশ্ন করতে পারে, তারা এরও উত্তর দেওয়ার জন্য তারা চেষ্টা করে থাকে। এই কনভারসেশনের পরে যে কোনো অমুসলিম যদি ইসলাম সম্পর্কে আরো জানার আগ্রহী হয়, তারা বিভিন্ন বইপত্র কিতাব দেওয়ার মাধ্যমে তাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করা। তৃতীয় যে কার্যক্রম সেটা হচ্ছে নতুন মুসলিমদের সহায়তা এবং ইসলামী শিক্ষা। নতুন মুসলিমদের সহায়তা করার ক্ষেত্রে তারা যে কাজটি করে, এটা হচ্ছে প্রত্যেকটি নতুন মুসলিমের সাথে একজন করে ভাই অথবা বোন নিযুক্ত করে দেওয়া হয়, যেটা তার মেন্টর ভূমিকা পালন করে এবং ওই নতুন মুসলিমের যে কোনো ধরনের মানসিক এবং ইসলাম ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে যত ধরনের সহায়তা লাগে, ওই সহায়তাগুলো তার করে থাকে। এমনিভাবে ওই নতুন মুসলিমদের জন্য তারা বিভিন্ন ধরনের শিক্ষা কর্মসূচি নেয়, যার মাধ্যমে নতুন করে ডিজাইন করা বিভিন্ন কোর্স চালু করে, যার মাধ্যমে তাওহীদ রিসালাত সহ ইসলামের মৌলিক বিষয়গুলো তাদেরকে তারা সহজে শিক্ষা দিতে পারে। এমনিভাবে সাধারণ যে মুসলিমগুলো আছে, এদের সাথে তারা সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার পরিবেশ তৈরি করার জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে তারা নতুন মুসলিমদের সাথে পরিচয়মূলক একটা অভ্যুত্থান ঘটায়। এছাড়া যদি কোনো অমুসলিম পরিবার থেকে সমাজ থেকে বিচ্যুত হওয়ার আশঙ্কা থাকে, তখন এই সংগঠনদেরকে আইনিভাবে এবং সামাজিকভাবে যত ধরনের সহায়তা আছে ওই সহায়তা দেওয়ার চেষ্টা করে থাকে। এমনি সাধারণ মুসলিমের জন্য তারা যে কাজটি করে থাকে, প্রত্যেক মুসলিমের জন্য ন্যূনতম যে ইসলামিক জ্ঞান সেটা তারা বাস্তবায়ন করার চেষ্টা করে। এমনিভাবে তাদেরকে ইসলামের ইতিহাস, রিসালাত এবং সাহাবেদের জীবন ভিত্তিক যে কিতাবগুলো আছে এগুলোকে তাদেরকে অধ্যয়ন করার মাধ্যমে ইসলামের মৌলিক ইতিহাস তাদেরকে তুলে ধরে। এমনিভাবে সমসাময়িক যে সমস্ত সমস্যাগুলো আছে, বিশেষ করে পশ্চিম এজেন্ডাগুলো যেগুলো নাইজেরিয়াতে ছড়িয়ে আছে, এগুলো থেকে কিভাবে তারা বাঁচতে পারে সেগুলো নিয়ে তারা সলা পরামর্শ করে। স্ট্রিট দাওয়া নাইজেরিয়ার অন্যতম একটি প্রজেক্ট হচ্ছে অনলাইন দাওয়া প্রজেক্ট। এই অনলাইন দাওয়া প্রজেক্টের মাধ্যমে তারা ফেসবুক, টুইটার, টেলিগ্রাম, ইনস্টাগ্রামের মাধ্যমে বিভিন্ন ধরনের তারা রিলস ভিডিও ছাড়ে, যার মাধ্যমে ইসলামের সুমহান বার্তা তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করে। এমনিভাবে ইউটিউবের মাধ্যমে বিভিন্ন ভিডিও কন্টেন্ট পডকাস্ট আয়োজন করে, যার মধ্যে বিশিষ্ট দায়ী এবং পণ্ডিতগণ থাকে এবং তারা ইসলামের বার্তাগুলো সুন্দরভাবে উপস্থাপন করে। স্ট্রিট দাওয়া নাইজেরিয়ার অন্যতম একটি লক্ষ্য হচ্ছে মসজিদ প্রদর্শন। তো মসজিদ প্রদর্শনের মধ্যে তারা যে কাজটি করে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের টুরিস্ট অমুসলিমরা যারা বিভিন্ন দেশে যখন ভ্রমণ করতে আগ্রহ প্রকাশ করে, তখন স্ট্রিট দাওয়ার যে কর্মীগুলো আছে তারা টুরিস্ট গাইড হিসেবে দায়িত্ব পালন করে এবং তারা খুব কাছ থেকে ওই লোকদেরকে ইসলামের যে সৌন্দর্য, ইবাদতের যে সৌন্দর্য, এটা তাদেরকে দেখানোর চেষ্টা করে এবং সেখানে বিভিন্ন বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকের মাধ্যমে তারা আন্তধর্মীয় যে আলোচনা সেগুলো তারা নিয়ে আসে।
তারা শুধুমাত্র জ্ঞান ভিত্তিক যে দাওয়াত দেয় ব্যাপারটা এমন নয়, তারা সমাজে বিভিন্ন ধরনের মানুষকে, যারা বিশেষ করে যারা দরিদ্র শ্রেণী আছে, তাদের কিভাবে সাহায্য করে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠা করা যায় সেই কাজটিও তারা করে থাকে। তাদের অন্যতম একটি কাজ হচ্ছে যে গ্যালারি প্রদর্শন। এর মাধ্যমে অমুসলিম যে সমস্ত এলিট সোসাইটির মানুষগুলো আছে তাদেরকে তারা আকৃষ্ট করার চেষ্টা করে এবং ইসলামের যে বুদ্ধিভিত্তিক একটা দর্শন আছে এই দর্শনের সাথে তারা পরিচয় করিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। তাদের অন্যতম একটি প্রজেক্ট হচ্ছে বিভিন্ন স্কুল এবং পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে তারা যায় এবং সেখানে বিভিন্ন ধরনের সেমিনার তারা আয়োজন করে থাকে। এই সেমিনারগুলোর মাধ্যমে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্থাপিত হয় এবং তাদের নির্দিষ্ট দায়ীগুলো এই প্রশ্নের উত্তর দিয়ে থাকে। এবং তাদের একটি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে সমকালীন ইসলামী মতবাদ নিয়ে বিভিন্ন আলোচনা করে থাকে এবং বাইরের রাষ্ট্রে যারা ইসলাম সম্পর্কে বিস্তারিত জানতে চায় এখানেও ইসলামের নৈতিক মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে থাকে এবং সহজেই মানুষ ইসলাম সম্পর্কে যারা অনলাইনের উপর নির্ভরশীল তারা ইসলাম সম্পর্কে সহজেই জানতে পারে। এখন আমরা আরেকটি দেশ সম্পর্কে আলোচনা করবো, সেটা হচ্ছে তানজানিয়া। তানজানিয়ার এক অন্যতম একটি সংগঠন হচ্ছে আনসার মুসলিম ইউথ সেন্টার। আনসার মুসলিম ইউথ সেন্টার হলো তানজানিয়ার একটি বৈদেশিক যে সমস্ত প্রবাসী মানুষগুলো আছে এই প্রবাসী মানুষগুলোর অর্থের কল্যাণে একটি সংগঠন, যারা হচ্ছে তানজানিয়ার যে প্রাচীন গ্রাম অঞ্চল আছে এই গ্রাম অঞ্চলে কিভাবে ইসলামকে সমুন্নত করা যাবে এবং নাইজেরিয়ার মুসলিমদের নৈতিক মূল্যবোধ কিভাবে ধরে রাখা যায় সেটা নিয়ে তারা কাজ করে থাকে। এই সংগঠনটি 1980 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাকালীন পর থেকে 600-এরও অধিক শিশুকে শুধু পরিচালনা করে তারা ক্ষান্ত হয়নি, বরং তাদেরকে মিশনারি স্কুলের মতো পরিপূর্ণ ইসলামিক জ্ঞান এবং পরবর্তীতে তারা কিভাবে একজন দায়ী হিসেবে তৈরি করা যায় পরিকল্পনা নিয়ে তারা অগ্রসর হচ্ছে। এমনিভাবে এই সংগঠনটির প্রায় 50,000-এর উপরে মেম্বার রয়েছে। কিন্তু সবচেয়ে সুন্দর একটা বিষয় হচ্ছে এই মেম্বারগুলো সারা দেশে ছড়িয়ে আছে এবং প্রত্যেকটি ইউনিটে কমপক্ষে 15 জন করে সদস্য থাকে এবং ওই সদস্যগুলো ওই অঞ্চলের কিভাবে ইসলামিক মূল্যবোধ নিয়ে কাজ করা যায় সেটা নিয়ে তারা চিন্তা পরিকল্পনা করে থাকে এবং তারা 600-এরও অধিক বিভিন্ন এডুকেশনাল প্রতিষ্ঠান তারা কায়েম করেছে এবং এর মাধ্যমে তারা সমাজের বিভিন্ন পর্যায়ে কিভাবে ইসলামী দাওয়াত পৌঁছে দেওয়া যায় সেটা নিয়ে তারা কাজ করে থাকে। তাদের হচ্ছে মিশন এবং ভিশন নিয়ে যখন আমরা দেখতে পাই তখন তাদের বিষয়ে আমরা পরিপূর্ণ জানতে পারি। তাদের অন্যতম মিশন হলো একটি শৃঙ্খলাবদ্ধ যুব শ্রেণী তৈরি করা যারা হচ্ছে ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী হবে এবং তাদের ভিশন হচ্ছে একটি উৎকৃষ্ট মানের শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে সমাজের সর্বস্তরে কিভাবে ইসলামিক মূল্যবোধ ও শিক্ষা প্রচার করা যায় সেটা নিয়ে তারা কাজ করার চেষ্টা করে যাচ্ছে। আমরা যদি তাদের প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করি তখন আমরা বুঝতে পারবো তারা বিভিন্ন ধরনের সেমিনার এবং ওয়াজ মাহফিলের আয়োজন করে যার মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষকে তারা অ্যাট্রাক্ট করার চেষ্টা করে। তারা বিভিন্ন ধরনের মানব সেবার মূল কাজ করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে তারা বিভিন্ন হসপিটাল তৈরি কি হসপিটালগুলো হচ্ছে সাধারণ কোনো হসপিটাল নয়, এর মাধ্যমে সুন্নাহ ভিত্তিক কিভাবে চিকিৎসা সেবা দেওয়া যায় সেটা নিয়ে তারা কাজ করে এবং এখানকার যে সমস্ত রোগীরা আসে তাদের অন্যতম লক্ষ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতি তাদেরকে জানিয়ে দেওয়া এবং ইসলামের একটা বিশাল চিকিৎসার একটা ভান্ডার রয়েছে এটা তাদেরকে জানিয়ে দেওয়া এবং এর মাধ্যমে অমুসলিমদেরকে তারা ইসলামে আকৃষ্ট করার চেষ্টা করে থাকে এবং তাদেরও 60-টিরও বেশি এডুকেশনাল প্রতিষ্ঠান আছে, একদম নার্সারি থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে এবং এর মাধ্যমে তারা ইসলামকে ছড়িয়ে দেওয়ারও তারা চেষ্টা করে থাকে। তাদের একটি রেডিও প্রোগ্রাম আছে যার মাধ্যমে তারা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করে থাকে এবং ইসলাম সম্পর্কে যত ধরনের প্রশ্ন আছে এগুলো তারা গ্রহণ করে এবং তাদের নির্দিষ্ট দায়ীরা এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য চেষ্টা করে থাকে। এখন আমরা আলোচনা করব ইথিওপিয়ার একটি ইসলামিক সংগঠন নিয়ে, সেটা হচ্ছে ইথিওপিয়ান ইসলামিক অ্যাসোসিয়েশন ফর দাওয়া এন্ড এডুকেশন। এই সংগঠনটি যদি আমরা মিশন এবং মিশন নিয়ে আলোচনা করি তখন তাদের সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। তাদের অন্যতম মিশন হচ্ছে যে সমাজ থেকে কুফর দূর করা। সমাজ থেকে কুফর দূর করার জন্য যে সমস্ত কার্যকলাপ করা দরকার তারা সবগুলি করে থাকে। তারা শুধু এটা করে ক্ষান্ত হয়নি এবং বুদ্ধিভিত্তিক ভাবে কিভাবে অমুসলিমদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করা যায় সেটাও তারা করে থাকে। তাদের ভিশন হচ্ছে ইথিওপিয়ার সর্বত্র একটি ইসলাম মুসলিম কমিউনিটি গড়ে তোলা যারা হচ্ছে ইসলামের আইডেন্টিটি ধারণ করবে এবং সমাজের সর্বত্র ইসলামের প্রভাব কিভাবে বিস্তার করা যায় সেটা নিয়ে তারা কাজ করবে। তাদের অন্যতম কার্যক্রম হচ্ছে ইসলামের শিক্ষা, অর্থাৎ সমাজের সর্বস্তরের সর্ববয়সের মানুষের জন্য ইসলাম শিক্ষা কিভাবে নিশ্চিত করা যায় তারা সেটা নিয়ে কাজ করে থাকে। এমনিভাবে সমাজের অমুসলিম যে সমস্ত লোক আছে তাদের সাথে ইসলামের কমিউনিকেশন কিভাবে বাড়ানো যায় এবং এর মাধ্যমে তারা কিভাবে সমাজের সর্বস্তর ইসলামকে ছড়িয়ে দিতে পারবে সেটা নিয়েও তারা কাজ করে থাকে। এমনিভাবে তার সমাজ বিশেষ করে ইথিওপিয়ার যে সমস্ত গ্রামীণ অঞ্চল আছে ওই গ্রামীণ অঞ্চলের যে সমস্ত মুসলিম দরিদ্র আছে তাদেরকে অর্থনৈতিকভাবে তারা সাহায্য করে থাকে। এমনিভাবে ইথিওপিয়ার যে সমস্ত অমুসলিম নাগরিক আছে তাদের সাথে আন্তর্ধর্মীয় আলোচনা করার মাধ্যমে ইসলামের যে সৌন্দর্য সেটা কিভাবে আরো বিস্তার করা যায় সেটা নিয়েও তারা কাজ করে থাকে।
এখন আমরা যদি তাদের বিভিন্ন প্রজেক্ট নিয়ে আলোচনা করি, তখন আমরা তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। একটা সেমিনার করে থাকে, সেই সেমিনার তারা মিশনারি এবং ধর্মনিরপেক্ষতা মতবাদের প্রভাবে কিভাবে মুসলিম জনপদ ধ্বংস হয়ে যাচ্ছে এবং এর প্রতিকার স্বরূপ কি কাজ করা যায়, এটা নিয়ে তারা বিস্তার আলোচনা করে। এবং এমনি ভাবে তারা বিভিন্ন প্রত্যেকটি অঞ্চল এলাকা ভিত্তিক বিভিন্ন ইসলামিক সেমিনার সেন্টার খুলে রেখেছে। এই সেন্টারগুলোর মাধ্যমে ইসলামিক দাওয়া কার্যক্রম পরিচালিত হয়। এভাবে ওই অঞ্চল ভিত্তিক যে সমস্ত দরিদ্র মুসলমান আছে তাদেরকে সহায়তা করার তারা কার্যক্রম পরিচালনা করে থাকে। এমনি দরিদ্র যে সমস্ত মুসলিম আছে তাদেরকে তারা বিভিন্ন কোরআন দান করে। এই দান করার মাধ্যমে তারা ইসলামের একটি খেদমত করার চেষ্টা করে থাকে। এমনিভাবে ইথিওপিয়ান ভাষায় ইসলামিক বইপত্রগুলোকে ওই ভাষায় স্থানান্তরিত করে জনসাধারণ এবং অমুসলিমদের কাছে কিভাবে ইসলামের মৌলিক বিশ্বাস এবং ধারণাগুলো পৌঁছতে পারে, এটা নিয়ে তারা কাজ করে থাকেন। যেহেতু ইথিওপিয়ান একটি গরিব রাষ্ট্র, এই কারণে দেখা যায় যারা দাওয়াতের কাজ করে তারা আর্থিকভাবে তো সচ্ছল হয় না। এই কারণে তারা তাদের নির্দিষ্ট একটা ফান্ড রয়েছে, ওই সমস্ত ছাত্র তাদেরকে কিভাবে সহায়তা করা যায়। এমনিভাবে যে সমস্ত এলাকায় কুফরের প্রভাব বেশি প্রভাব বিস্তার করেছে, ওই সমস্ত এলাকায় তারা আলাদা একটা সেন্টার করেছে। সেই সেন্টারের মাধ্যমে ওই সমস্ত এলাকার দায়ী এবং স্টুডেন্টদেরকে বিশেষ একটা কোর্স প্রদান করে। এই কোর্সের মাধ্যমে কিভাবে কুফর মতবাদ রোধ করা যায়, এটা নিয়ে তারা কাজ করে থাকেন। এমনিভাবে ইথিওপিয়ান সোসাইটি যেহেতু এখনো আধুনিকতার উচ্চ পর্যায়ে যায়নি, এই কারণে তারা বিভিন্ন ধরনের মেমোরি কাস্ট করে। এই মেমোরিতে তারা বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম গুলো ডাউনলোড করে জনসাধারণের মাঝে এগুলো কি করে ছড়িয়ে দিয়ে তারা ইসলামের খেদমত করতে চায়। এমনিভাবে ইথিওপিয়ান চমৎকার একটি কাজ হলো তারা বিভিন্ন গাইডের চাকরি করে। এই গাইডগুলো তারা শুধুমাত্র ওই সমস্ত লোকদেরকে তারা নিয়োগ করে যারা তাদের ইথিওপিয়ান এই সেন্টার থেকে দায়ী হিসেবে তারা প্রশিক্ষণ দিয়েছে। ফলে দেখা যায় যখন অন্যান্য নাগরিকরা, অমুসলিম নাগরিকরা ইথিওপিয়াতে ভ্রমণের জন্য আসে, তারা শুধুমাত্র ইথিওপিয়ার দেশের সৌন্দর্য উপভোগ করে না, তারা ইসলামের সৌন্দর্য উপভোগ করার সুযোগ হয়। তারা এমনিভাবে ইথিওপিয়ান যে সমস্ত দরিদ্র অঞ্চলে পানির অভাব রয়েছে, দেখা যায় সেখানে অনেক অমুসলিম মিশনারি গুলো এখানে প্রভাব বিস্তার করে। তো এই সংগঠনের চেষ্টা করে ওই সমস্ত মুসলিম এলাকাগুলোতে বিভিন্ন নলকূপ স্থাপনের মাধ্যমে ওই সমস্ত মিশনারিদের প্রভাব কমানোর জন্য। এমনিভাবে তারা যে সমস্ত নব মুসলিম আছে, এই নব মুসলিমদেরকে কিভাবে আর্থিকভাবে সহায়তা করা যায় সেই কাজ দিয়ে তারা দিনরাত করে যাচ্ছে। তাদের চমৎকার একটি কাজ হচ্ছে, ইথিওপিয়ান দরিদ্র অঞ্চলে অনেক সময় দেখা যায় শিশুরা অর্থের অভাবে পড়াশোনা করতে পারে না। দেখা যায় তার প্রত্যেকটি শিশুকে একটি করে বকরি মেষ উপহার দেয়, এর বিনিময়ে সে নির্দিষ্ট একটি সময় দিন গ্রহণ করবে। এমনিভাবে তারা বিভিন্ন ধরনের রমজান মাস বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে থাকে, বিভিন্ন সেমিনার আয়োজন করে থাকে, যার মাধ্যমে ইথিওপিয়ান যে মুসলিম অঞ্চলগুলো আছে, এই মুসলিম দেশগুলোতে তারা কিভাবে ইসলাম আরো বিস্তীর্ণভাবে ছড়িয়ে দেওয়া যায় সেগুলো নিয়ে কাজ করে থাকেন। এমনিভাবে তাদের বিভিন্ন মসজিদ মাদ্রাসা তারা প্রতিষ্ঠা করে থাকে, যার মাধ্যমে ইসলামের মৌলিক বিশ্বাস কিভাবে সমাজে প্রতিষ্ঠা করা যায় সেটা নিয়েও তারা কাজ করে থাকে। এমনিভাবে দেখতে পাচ্ছেন তাদের একটি বাৎসরিক ডাটা, যেখানে তাদের বিস্তারিত তারা কি কি কাজ করেছে এটা আপনারা দেখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার আলোচনাটি মনোযোগ সহকারে শোনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।